চাচা, এই যে চাচার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি। দিন একদিন আসবে চাচা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম, বুঝা, আমরা দ্যাট ইজ লাস্ট বিফোর 75। স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াইটা এবার পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতির মধ্যে কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল। আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লা। আমি আমার আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। ওই পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে পিও 9-এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার সেক্টরে থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মাইনে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার, দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম due process to due process. Mujibur Rahman was several class. এতে কি রাজু, তুই কেন? স্যার, আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছুর লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কোনো গোষ্ঠীর লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মি চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল। তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন, যে স্যার, আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম, তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাড়ি গেল। আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখবি বাসায়, যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের। আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের
তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব হুম, পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ। তো আমরা চাটা খেলাম। হ্যাঁ, শেখা বলে, দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ। আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ। পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে? না না, তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন। 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে? আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললে যে না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি? তোরা যদি বিদেশে চাকরি করতে চাস, আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস, তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা আমি বললাম, চাচা আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চ্যুত করছেন। আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই। এটা আল্লাহ চালাই নিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময়, যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে, কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই? সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইলি জিগান, এই কথা জানলো কিভাবে জনগণ? তখন আবার তোফাইল কাজ এগুলি জানলি জলদি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে। আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে, PO9 প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল তখন। কোনো কারণ দর্শানোর ব্যক্তি রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ। তো P1 ওইটাকে বলা হইতো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, PO9। তো ওই PO9 এর আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে, খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা।